আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানাই বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 22 তারিখ, বোধহয় 22 না 23, আজ মনে হচ্ছে 22 তারিখ। তো একটু বিকেল করেই এলাম যাতে সবাই শুনতে পায়। এক নাগাদে কবিতা বা গল্প পড়ে গেলে, যেহেতু আমি এই সাবজেক্টটা নিয়েছি এডুকেশন, সেহেতু একটু মাঝে মাঝে এডুকেশনের ব্যাপারেও বোঝানো দরকার। মানে এডুকেশন বলতে আমাদের ওই কবিদের নিয়েই এডুকেশন। আমি কি আর এখন ইতিহাসের এমএ যে বা জিওগ্রাফি যেভাবে ওগুলো পড়াবো সেসব না, তো এই কবিদের নিয়ে, কবিদের বলতে বিশেষ করে রবীন্দ্রনাথ নিয়ে। আচ্ছা, এখন যেহেতু বর্ষাকাল, আষাঢ় মাস, তো সেই জন্য একটুখানি বর্ষাকালের দুটো কবিতা আমি বেছেছি। দুটো কি একটাই করবো, হয়তো দুটো করলেও মনে থাকছে না আমার নিজেরই। প্রথমটা হচ্ছে গহনা কুসুম কুঞ্জ মাঝে। গানটা সবাই জানে। গহনা কুসুম কুঞ্জ মাঝে, গহনা কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে, বিসরে ত্রাস লোক লাজে, সজনিয়া আলো গহনা কুসুম কুঞ্জ মাঝে। এই গানটা রবীন্দ্রনাথ 16 বছর বয়সে লিখেছিলেন। তিনি তার বাবার সাথে নৌকা ভ্রমণে গেছিলেন অক্সফোর্ড, কিন্তু এ লেখা কিন্তু একদিনে বেরোয়নি, বহু চেষ্টার ফলে লেখা বেরিয়েছে। 2 বছর লেগেছিল এই লেখাটাকে লিখতে। প্রথমত বুঝিয়ে দেওয়ার মতো ভাষা তখন ছিল না। এই ভাষা জয়দেবের গীত গোবিন্দ, জয়দেবের ভাষা। এই ভাষা তারাই বুঝতে পারতেন। রবীন্দ্রনাথের বুঝতে যেখানে 2 বছর লেগেছিল, সেখানে আমরা তো মানে সারা জীবনেও বুঝতে পারবো না। তো একবার পিতার সঙ্গে উনি নৌকো ভ্রমণে বেড়াতে গেছিলেন। সেখানে ফোর্ট উইলিয়ামে একটা লাইব্রেরি থেকে পড়বিত পর ওই বইটা পড়েছিল হাতে। গীত গোবিন্দ খুঁজে পেয়েছিলেন। গীত গোবিন্দ জয়দেবের লেখা সবাই জানি। তো গীত গোবিন্দর যে ভাষাটা, সেটা রবীন্দ্রনাথ বুঝতে পারছেন না কিছু। অনেক পড়ছেন, বারবার পড়ছেন, কিন্তু বুঝতে পারছেন না। কী করে বুঝতে পারবেন? তো রবীন্দ্রনাথ তখন অনেক বোঝবার চেষ্টা করছেন, কিন্তু বুঝতে পারছেন না। উনি যেগুলো বুঝতে পারছেন না, মানে লিখে রাখছেন খাতায়। ফোর্ট উইলিয়ামে গিয়ে গীত গোবিন্দ খুঁজে পেয়েছিলেন, এবং জয়দেব যেহেতু গদ্য রীতিতে লিখেছিলেন গীত গোবিন্দ, তার বিচিত্র গদ্য রীতিতে থেকে তার পক্ষে সম্ভব হয়েছিল ওই গহনা কুসুম কুঞ্জ বনে গানটা প্রথম লাইনটা লেখা, স্মৃতি লেখা। সেটা যেদিন প্রথম লাইনটা লিখলেন, সেদিন তিনি প্রচণ্ড আনন্দ পেয়েছিলেন। তারপরে গোটা বইটা তিনি
লিখে নিয়ে গেছিলেন। এবারে বিদ্যাসাগরের বিদ্যাপতির মৈথিলী পদ সেটাও করা হলো, সেটা থেকেও কিছু বুঝতে পারছেন না। হ্যাঁ, যেগুলো পাচ্ছেন না সেগুলো একটা নোট বইতে কপি করে নিচ্ছেন, যে শব্দগুলো ওই রকম মৈথিলী পদের ওই অত কঠিন শব্দ উনি কঠিন পদ যেগুলো তখন পদ বলা হতো যেগুলো, সেগুলো তিনি না পড়ে তিনি নিজের মতো করে সহজ বাংলায় সেগুলো পড়বার চেষ্টা করছিলেন। কিন্তু একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, জয়দেবের মানে বইটা তিনি খুঁটিয়ে পড়েছিলেন গীতগোবিন্দ, কিন্তু বোঝবার মতো বিদ্যা তার আয়ত্ত হয়নি। কিন্তু তাহলেও শব্দের টানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছিলেন। সেই গীতগোবিন্দ যে কতবার পড়েছেন তা বলতে পারি না। গদ্যরীতির সেই বইখানি ছাপানো ছিল বলে জয়দেবের বিচিত্র ছন্দকে নিজের চেষ্টায় আবিষ্কার করে নিতে হতো। এটা গদ্যরীতিতে বইখানা ছাপানো ছিল, তাই জন্য নিজের চেষ্টায় বিচিত্র জয়দেবের বিচিত্র ছন্দকে নিজের চেষ্টায় তিনি আবিষ্কার করে নিতেন। সেইটা তার বড় আনন্দের কাজ ছিল। যেদিন তিনি অহ কলো আমি বলো আদি মণিভূষণ হরি বিরহ দহন বহেনন বহুদূষণ, এই পথটি ঠিকমতো জ্যোতি রেখে পড়তে পেরেছিলেন। সেদিন তিনি ভীষণ খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন যে সমস্ত বইটা তিনি লিখে ফেলেছিলেন, একটা খাতায় নকল করে ফেলেছিলেন। কিন্তু গহনকুসুম বইটা, ওই সমস্ত বইটা পড়ে গহনকুসুম লিখতে তার 2 বছর সময় লেগেছে। গহনকুসুমটা অসাধারণ গান, একটা রবীন্দ্রনাথের ভানুসিংহ পদাবলীর প্রথম গান হচ্ছে গহনকুসুম কুঞ্জ মাঝে। কুসুম বল, আমরা যেমন কুসুম বলি, ওখানে উচ্চারণ হতো কুসুম। এই উচ্চারণগুলো একটু অন্যরকম হতো। গহন গহন কুসুম কুঞ্জ মাঝে, গহন কুসুম কুঞ্জ মাঝে, রমণসি বাজে বিসরে ত্রাস লোক লাজে, সজনিয়া মান কুসুম কুঞ্জ মাঝে। এই গানটা কত কঠিন শব্দ, সেটা একটা 16 বছর থেকে 2 বছর ধরে যদি যোগ করি, 2 বছর লেগেছিল, তাহলে 18 বছরের ছেলে এই গানটা লিখেছিলেন। এখন 18 বছরের ছিল, বাচ্চা আয় বাবা ভাত খাবি, আয় বাবা চল, তোর পরীক্ষা, দুধ কমপ্লেনটা খেয়ে নে। আর উনি তখন বই পাগল, তবেই তো তিনি রবীন্দ্রনাথ, বলে তো সবাই রবীন্দ্রনাথ হয়ে যেত। উনি তখন বিদ্যাপতি জয়দেবে চলে গেছেন। এখনও আমরা মানে জয়দেবের কোনো বইয়ের একটা লাইনও পড়িনি, বুঝতে পারবো না করে। এখন তো রবীন্দ্রনাথ নেই যে বুঝিয়ে দেবেন, বা কেউ বুঝিয়ে দেবার মতো মানুষও এক্ষুনি খুঁজে পারবো না। স্কুলে যখন পড়তাম, সংস্কৃত ছিল, সেই সময় হয়তো 2-1 কবিতা মুখস্থ করেছিল বোধহয় কোর্সে, সেই সূত্রে
মুখস্থ করেছিলাম, খুব একটা রসকস পাইনি, তাই জন্য আর বিশেষ এগোইনি। তারপরে তিনি তার বাড়িতে শারদাচরণ মিত্র, অক্ষয় কুমার দাসের যেদিনকে বই এসে পৌঁছলো, তার নিয়মিত গ্রাহক ছিলেন তার বড়দাদা দ্বিজেন্দ্রনাথ, কিন্তু নিয়মিত পাঠক ছিলেন রবীন্দ্রনাথ। আচ্ছা, রবীন্দ্রনাথ ওই অক্ষয় কুমার দাস আর শারদাচরণ মিত্রের কোনো দুরূহ শব্দ যেখানে যতবার ব্যবহৃত হয়েছে সমস্ত একটা ছোট বাঁধানো খাতায় তিনি নোট করে রাখতেন। তার পড়াশোনা হয়েছিল এইভাবেই, কোনো একাডেমিক কোয়ালিফিকেশান যদি বলা হয় তাহলে তার ছিল না। সে উনাকে, অথচ উনি রবীন্দ্রনাথকে নিয়ে মানুষ রিসার্চ করে। তাহলে কি ওনার নিজস্ব কতটা ক্ষমতা ছিল যে যিনি নিজে নিজে জয়দেব পড়ে ফেলছেন, বিদ্যাপতি পড়ে ফেলছেন, তা কতখানি ক্ষমতা ছিল তাহলে এই বইগুলো নিজে নিজে পড়ে ফেলছেন এবং তার দিয়ে কবিতা লিখছেন। এবার শারদাচরণ মিত্র ও অক্ষয় কুমার সরকারের প্রাচীন কাব্যগ্রন্থ তার বর্দার দ্বিজেন্দ্রনাথ নিয়মিত পাঠক ছিলেন আর নিয়মিত গ্রাহক ছিলেন, কিন্তু পাঠক ছিলেন রবীন্দ্রনাথ। তিনি ওই বইগুলো হাতে করে যখন পেলেন কিছুই বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করছেন, অনেকবার করে পড়ছেন, বোঝবার চেষ্টা করছেন, কিন্তু বুঝতে পারছেন না। কিন্তু রবীন্দ্রনাথ তো ছেড়ে দেওয়ার লোক না, যেগুলো মানে যেখানে বিদ্যাপতির মৈথিলী পদ বা টিকা এগুলোর ওপর নির্ভর না করে নিজের চেষ্টায় বোঝবার চেষ্টা করলেন। বিদ্যাপতি মৈথিলী শব্দ ব্যবহার করতেন, মৈথিলী ভাষায় লিখতেন, সেখানে মৈথিলী শব্দগুলোকে পদ বলা হতো এবং ছোট ছোট টিকা মানে বাক্য রচনা আর কি, সেগুলো উনি বুঝবার আশা ছেড়ে দিয়ে নিজের মতো করে বোঝবার চেষ্টা করছিলেন। বিশেষ কোনো দুরূহ শব্দ যেখানে যতবার পড়ছে সেগুলো তিনি একটি ছোট বাঁধানো খাতায় নোট করে রাখছেন। এই প্রস্তুতির ওপর একদিন এসে পড়ল অক্ষয় কুমার সরকারের কাছে শোনা জালিয়াত বালক কবি চ্যাটার্নের কাহিনী। চ্যাটার্নের কাহিনী গল্পটার মধ্যে একটু নাটকীয়তা ছিল। সে কল্পনাকে খুব সরগরমা মানে সারে মা করে তুলেছিল। চ্যাটার্ন প্রাচীন কবিদের এমন নকল করে কবিতা লিখতেন যে অনেকেই তার ধরতে পারতেন না। অবশেষে তিনি 16 বছর বয়সে এসে হতভাগ্য বালক কবি আত্মহত্যা করেছিলেন। কারণ তখন তিনি চ্যাটার্ন মানে এমন মানে বালক কবি, এমন মানে প্রাচীন কবিদের লেখা নকল করে ওই 16 বছর বয়স, তিনিও হয়তো বেঁচে থাকলে আর একজন রবীন্দ্রনাথ হতে পারতেন। 16 বছর বয়সে এমন কবিতা লিখলেন যে প্রাচীন কবিদের নকল করে অক্ষয় কুমার সরকার ধরে ফেললেন। হ্যাঁ, তারপর তিনি আত্মহত্যা করেছিলেন। জালিয়াত কবি বলে তার নাম হয়ে গেছিল, কিন্তু আত্মহত্যা করেছেন। কিন্তু এটাতে জালিয়াতি কিছু না, উনি তো নিতেই পারেন, উনি বইগুলো লেখাই হয়েছে আর একজনকে শেখার। চোখের কি অবস্থা! মানে আর একজনকে শেখানোর জন্য
বইগুলো লেখা তো সেই জন্যই হয়েছিল যে আর একজন শিখবে, হ্যাঁ, তো শিখে সে যদি নিজের মতো করে লেখে তাতে আপত্তি কোথায়? কিন্তু তখনকার দিনের লোক তো ঘোড়া, এই রে আমাদের নকল করে ফেললো রে, আমাদের সব গেল। এমন তার উত্ত্যক্ত করা হলো যে 16 বছরের বালক কবি আত্মহত্যা করলেন। আর রবীন্দ্রনাথ এগিয়ে গেলেন, লিখলেন গহন কুসুম কুঞ্জ মাঝে। আর তারপরে বর্ষার গান আরও অনেক লিখেছেন। এগুলো খুব কঠিন, মানে এই বয়সে পড়ে মনে রাখা। যখন পড়তাম, মানে পড়ার বয়সটা ছিল, ঠিক সেই সময়টা বিয়ে হয়ে গেছিলো, তবু পড়েছিলাম, গানের পরীক্ষা দিয়েছিলাম, ডিপ্লোমা দিয়েছিলাম। তো আর ডিপ্লোমাটা দিয়েছিলাম মোস্ট ফাঁকিবাজি, মানে থিওরিটা মানে গানের টিচাররাই খাতা খুলে দিচ্ছে, নেই তাকে এখান থেকে দিলে এইরকম অবস্থা। কাজে ওরাও জানতেন যে এগুলো আর এখন কাজে লাগবে না, কাজে গানটা ভালোভাবে করুক, তাই জন্যে আমাদেরও শেখা হয়নি এইভাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, দাঁত ভেঙে যাচ্ছে আমারও বোঝাতে। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বংশী, বংশী না, বংশী, বংশী, বা বংশী, বংশী বাজে। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে, সজনিয়া আলো সজবহন কুসুম কুঞ্জ মাঝে, ইনহ চার নীলবাস। ভুলে গেছি কিছু, যতটুকু মনে ছিল লিখেছি, শোনালাম। সামনে বই আছে, মোবাইল আছে, ইচ্ছে করলে করা যায় গান, কিন্তু গানটা গাইতে পারবো কি না আর সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, বলেছি বোধহয় গহন কুসুম কুঞ্জ মাঝে, কিন্তু তখন থেকেই ভানুসিংহ পদাবলী লেখা আরম্ভ করেন, এবং গহন কুসুম কুঞ্জ মাঝে প্রথম গান হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথের একটি ছদ্মনাম। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে, সজনি আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে ইনহ চার নীলবাস, হৃদয় প্রণয় কুসুম রাস। পিনহ চার নীলবাস, হৃদয় প্রণয় কুসুম রাস। হরিণ নেত্রে বিমল হাস, হরিণ নেত্রে বিমল হাস। কুঞ্জ বন में आलो
माझे ढाले कुसुम सुरभ भार ढाले विहग सुरभ सार ढाले इंद अमृत धार विमल रजत भाति रे मंद मंद भृंग गुंज अयत कुसुम कुंज कुंज मंद मंद भृंग गुंज अयत कुसुम कुंज कुंज फुटल सजनी पुंज पुंज बकुल यूथे याति रे মন কুসুম কুঞ্জ মাঝে। ভীষণ হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। এখানে এই যে উচ্চারণগুলো একটু ব্যতিক্রমী উচ্চারণ। বকুল ইউথি আতিরে মানে বকুল জুথি জাতিরে বাংলায় যেটাকে বলা হয়, কিন্তু ভানুসিংহ পদে উচ্চারণ করা হতো বকুল ইউথি আতি রে। তারপরে এই अयुत कुसुम कुंज कुंजे कुंजे मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंज कुसुम আগেই বলেছি দন্তের শটা তাল মানে শটা স করে উচ্চারণ, তো কুসুম না কুসুম। আর আয়ুত মানে অযুত আমরা যেটা বলি সেটা আয়ুত করে উচ্চারণ করা হতো। আজকে অনেকটা হয়ে গেল, জানি না এটা কারোর ভালো লাগবে কি না, তবে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের গানের পেছনে যে ছোটো ছোটো ইতিহাসগুলো সমীর সেনগুপ্তর বই থেকে আমি তথ্য সংগ্রহ করি, এবং উনি অসাধারণ পরিশ্রম করে বইটা লিখেছেন, এবং উনি যখন লিখে গেছেন বইটা আমাদের পড়বার জন্য, শিক্ষা পাওয়ার জন্য বইটা আমার হাতে এসেছে, তখন আমি পড়ে 5 জনকে তার ইতিহাসটা কেন দেব না। অনেকেই তো রবীন্দ্রনাথকে প্রচণ্ড ভালোবাসে, তার গানের পেছনের ইতিহাসগুলো দর্শনটা তারা জানবে না। সমীর সেনগুপ্ত মহাশয়কে আমি অশেষ শ্রদ্ধা ও প্রণাম জানাই যে তিনি আমাদের জন্য একটা বিরাট কাজ করে গেছেন। তিনি আছেন কি গেছেন আমি জানি না, কিন্তু বিরাট একটা কাজ করেছেন। এর এত বড় কাজ যে যারা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে কিন্তু রবীন্দ্র দর্শনটাকে বেশি খুঁজে পাওয়া যায়, যে এত বড় কাজ মানে রবীন্দ্র দর্শনটাকে প্রত্যেকটা গানের পেছনের ইতিহাস লিখে যাওয়া, এটা খুব সহজ কাজ নয়। তা আমি যেখানে উনি থাকুন আমি ওনাকে প্রণাম জানাই, রাখছি।